করোনায় মারা গেলেন সাবেক মেয়র কামরান। মরদেহ নেওয়া হচ্ছে সিলেটে। প্রধানমন্ত্রীর শোক। দেশে করোনার ১৭তম দিন আজ। নিয়ন্ত্রণ না হলে সামনে ভয়াবহ সময় বলছেন বিশেষজ্ঞরা। ঢাকার ৪৫, চট্টগ্রামের ১১ এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত। এখনও লকডাউনের সিদ্ধান্ত নয়। নিয়মিত ব্যায়ামে কমবে করোনার ঝুঁকি। শারীরিক পরিশ্রমে দ্রুত বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা। বিশ্বে করোনায় কমেছে মৃত্যু, বেড়েছে সুস্থ হওয়ার হার। এ পর্যন্ত সুস্থ ৪১,০৩,০০০-এর বেশি। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে টানা ১ ঘন্টার সঙ্গে আছে নুসরাত আফরিন। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। করোনায় আক্রান্ত হয়ে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান মারা গেছেন। রাত ৩:৩০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। ভোর ৬:৩০টার দিকে তার মরদেহবাহী গাড়ি সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছে। বদরউদ্দিন আহমদ কামরানের জানাজা ও দাফনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ২০০৩ সাল থেকে টানা ২ মেয়াদে সিলেটের মেয়র কামরান গত ৫ জুন করোনা আক্রান্ত হন। পরদিন তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৭ জুন এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা সিএমএইচে আনা হয়। সেখানে তার শরীরে প্লাজমা থেরাপি দেওয়া হয়। কিছুটা সুস্থ হলেও রোববার মধ্যরাতে হঠাৎ তার অবস্থার অবনতি হয়। কামরানের স্ত্রী আসমা কামরানও করোনা আক্রান্ত, তবে তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এদিকে সাবেক মেয়র কামরানের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ধরনের একজন নেতাকে হারানো আমাদের সিলেটের জন্য নয়, আমি বলবো জাতীয়ভাবে এটা আমাদের অপূরণীয় ক্ষতি। অস্বাভাবিক একটা অবস্থার মধ্যে আমরা রয়েছি। ওনার জানাজাটা স্বাভাবিক সিলেটবাসী এটা কিভাবে মেনে নিবে, সীমাবদ্ধতা যে জানাজা রয়েছে আমরা এখনো বুঝতে পারছি না। আমরা ৯টার সময় আমরা সকালের রেড ক্রিসেন্টে আমরা বসবো এবং তার পরিবারের সাথে আমাদের যোগাযোগ ইতিমধ্যে হয়েছি এবং ওইখানে বসার পরেও আমরা যোগাযোগ করে আমরা চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিব। এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, সিলেটে কামরানের জানাজা ও দাফনের বিষয়ে এখন এই মুহূর্তে সিদ্ধান্ত হয়েছে কিনা সেটি জানাবেন। আর ৯টায় একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, সেই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? আসলে সিলেটের কামরানের মৃত্যুর পর কিন্তু সিলেটের আওয়ামী লীগ নেতারা সকাল ৯টায় সিলেটের রেড ক্রিসেন্ট সোসাইটিতে একটি বৈঠকে আহ্বান করেছিলেন। আমরা এই মুহূর্তে এই বৈঠকে যেখানে হবে সেখানে অবস্থান করছি, কিন্তু আওয়ামী লীগের অনেক নেতারা এখানে এসে পৌঁছেননি। ধীরে ধীরে আওয়ামী লীগ নেতারা আসছেন এবং তারা আসার পরপরই মূলত বৈঠক হবে। তবে কামরানের পরিবারের সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি যে কামরানের মরদেহ বাহী অ্যাম্বুলেন্স ইতিমধ্যে সিলেটের পথে রয়েছে এবং দুপুরের মধ্যেই সিলেটে এসে পৌঁছাবে তার মরদেহটি। এবং প্রথমে আমরা যতটুকু জানতে পেরেছি যে কামরানের যে ছড়ারপাড় এলাকায় তার যে বাসভবন আছে সেখানেই তার মরদেহটি নিয়ে যাওয়া হবে এবং তারপর পরই আমরা যেটা জানতে পেরেছি যে সিলেটের মানিকপীর গোরস্থানে তাকে দাফন করা হবে, কারণ সেখানে তার বাবা এবং মা সমাহিত আছেন এবং তার বাবা এবং মায়ের পাশেই তাকে সমাহিত করা হবে বলে তার পরিবারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। এবং আওয়ামী লীগ নেতারা এই বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করতে আসলে এই বৈঠকে আহ্বান করেছেন এবং কিছুক্ষণের মধ্যে এই বৈঠকটি আসলে শুরু হবে এবং পরবর্তী কি করণীয় সেটা তারা নির্ধারণ করবেন। কারণ এই পরিবর্তিত পরিস্থিতিতে আসলে স্বাস্থ্যবিধি মেনেই তার দাফন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং তার নামাজের জানাজা পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে প্রথমে তার 2টি নামাজের জানাজা অনুষ্ঠানের কথা, কিন্তু আসলে এই বিষয়টা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কারণ যেহেতু স্বাস্থ্যবিধির একটা বিষয় আছে, লোক সমাগম ঘটানো নিয়েও একটা অনেকগুলো বিষয় জড়িত আছে সেখানে, সেক্ষেত্রে তারাই করণীয় নির্ধারণ করবে। আপনি জানেন যে সিলেট সিটি কর্পোরেশনের ২বারের মেয়র ছিলেন বদরউদ্দিন আহমদ কামরান এবং তিনি একাধারে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করছিলেন ইতিমধ্যে এবং তিনি প্রায় ১৭ বছর সিলেটে মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছাত্র জীবনে থাকা অবস্থায় কিন্তু কামরান জনপ্রতিনিধি হয়েছিলেন, সেটা ১৯৭৩ সালে তিনি প্রথম সিলেট পৌরসভার ৩ নং ওয়ার্ডের
কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তারপরে কিন্তু 1995 সালে তিনি সিলেট পৌরসভার মেয়র নির্বাচিত হন এবং 2003 সালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন এবং 2008 সালে তিনি পুনরায় আবার নির্বাচিত হন। কিন্তু গত দুটি নির্বাচনে তিনি বর্তমান সিলেট সিটি কর্পোরেশনের যিনি মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে তিনি হেরে যান। সিলেটে আসলে সিলেটের আওয়ামী লীগ নেতারা যেটা বলছেন যে কামরানের মৃত্যুতে কিন্তু সিলেটের রাজনীতিতে একটা শূন্যতা নেমে এসেছে। তার মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটা কিন্তু তারা কোনোভাবেই পুষিয়ে নিতে পারবেন না এমনটা তারা বলছেন। কামরান সবসময় কিন্তু রাজপথের নেতা হিসেবে, গণমানুষের নেতা হিসেবে কিন্তু সিলেটে তিনি ছিলেন। সবাই তাকে পছন্দ করতেন এবং তিনি সবসময় যে কোনো সংকটে সবার পাশে এসে দাঁড়াতেন। সেক্ষেত্রে সিলেট কিন্তু পুরো সুখে স্তব্ধ রয়েছে। পুরো সিলেটবাসী কামরানের মৃত্যুতে কিন্তু শোকাবহ অবস্থা বিরাজ করছে। ইতিমধ্যে কিন্তু কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে আর কামরানের যে মরদেহ সিলেটে এসে পৌঁছার পর কিন্তু তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। সেটা হচ্ছে বাদ জুহর, পরিবারের সদস্যরা বলছেন যে বাদ জুহর কিন্তু এই যে বাদ বাকি যে আনুষ্ঠানিকতা মরদেহ দাফনের সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। মঞ্জুর আহমেদ জানাচ্ছিলেন সিলেট থেকে। আওয়ামী লীগের প্রয়াত দুই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একই দিনে দুজনের মৃত্যুর শোকের এই ধাক্কা সামলাতে সময় লাগবে। রোববার জাতীয় সংসদের আলোচনায় তিনি আরো বলেন, এই মৃত্যু দেশ ও দলের জন্য বড় ক্ষতি। করোনার অস্বাভাবিক পরিবেশে হারানো প্রিয়জনের কাছে না যেতে পেরে দুঃখ প্রকাশও করেন সংসদ নেতা। এ সময় করোনার ভয়াবহতা বিবেচনায় ঝুঁকিপূর্ণ এলাকা লকডাউনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জীবনের শেষ দিন পর্যন্ত মোহাম্মদ নাসিম সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। রেওয়াজ অনুযায়ী প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুতে জাতীয় সংসদে গৃহীত হয় শোক প্রস্তাব। চলমান বাজেট অধিবেশনের নিয়মিত আলোচনার বাইরে রোববার তাদের স্মরণ করেন শোকার্ত নেতারা। তার শেষ নিঃশ্বাস পর্যন্ত রাজনীতিতে ছিলেন, সংগ্রামে ছিলেন, সংকটে কোনোদিন ভেঙে পড়েননি। শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, উনি হঠাৎ শুনলাম উনি সিএমএইচে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উনি মারা গেছেন। বিরাটভাবে এটা আমাকে শোকাহত করেছিল। শোক বিহ্বল সহযোদ্ধারা স্মরণ করেন দুই নেতার কর্মময় জীবন। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে ধরেন দল ও দেশের প্রতি তাদের আত্মত্যাগ ও গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকার কথা। যে অবস্থা ছিল 2007-08-এ ব্রেন স্ট্রোক করে পড়েছিল, তখন যেহেতু সালমান এফ রহমানও গ্রেপ্তার ছিল আর তার যেহেতু ভ্যাকসিমকো এবং তার জন্য একটা অ্যাম্বুলেন্স সবসময় তার ছেলে জেল গেটে সবসময় মজুদ রাখতো, তো ওই অ্যাম্বুলেন্সটাই ব্যবস্থা করা হয়েছিল যে তাকে যেন দ্রুত হাসপাতালে নেওয়া হয়। জেলখানায় যারা তখন ছিল সবাই মিলে খুব চাপ দিয়ে তখন হাসপাতালে সময় মতো পৌঁছাতে পেরেছিল বলেই সেই যাত্রা নাসিম বেঁচে গিয়েছিল, কিন্তু ওই স্ট্রোকে তার একটা দিক প্যারালাইসিস হয়ে যায়। বক্তব্যের এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সরকার প্রধান। খুব কষ্ট হচ্ছে বলতে, যেভাবে সবাইকে হারানো খুবই দুঃখজনক। প্রিয়জনের মৃত্যুতে আনুষ্ঠানিকতাও করোনার বাধা উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন শেখ হাসিনা। আমি মোহাম্মদ নাসিমের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ তারও আমি মাগফিরাত কামনা করি। তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। সকলকে পরিবারের সদস্যকে এটুকুই বলবো যে ধৈর্য ধরতে হবে। আর স্বজন হারাবার বেদনা যে কি সেটা তো আমি জানি। করোনা পরিস্থিতিতে স্থবির বিশ্ব, তবু জীবনযাত্রা সচল রাখতে সরকারের উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। কোন কোন এলাকায় বেশি দেখা যাচ্ছে সেটা লকডাউন করা, সেখানে আমরা আটকাচ্ছি যেন ওখান থেকে কোনো রকম আর সংক্রামিত না হয়, কিন্তু সাথে সাথে যেন আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলি যেন সচল থাকে সেদিকেও আমরা ব্যবস্থা নিয়েছি এবং আমরা একটা বাজেটও দিতে সক্ষম হয়েছি। সংসদ নেতার বক্তব্য শেষে প্রয়াত নেতাদের আত্মার শান্তি কামনায় দোয়া হয় সংসদে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
করোনা সংক্রমণের ১৭তম দিনে দেশ, বৈশ্বিক করোনা সংক্রমণে ১৮তম আর এশিয়ায় ৬ষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের উপরে রয়েছে ভারত ও পাকিস্তান। বিশেষজ্ঞরা বলছেন, এখনই সংক্রমণ নিয়ন্ত্রণ না করা গেলে সামনে আরও ভয়াবহ সময় অপেক্ষা করছে। ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। প্রথম মৃত্যুর খবর আসে আরও ১০ দিন পর ১৮ মার্চ। শুরুর দিকে সংক্রমণ কম হলেও গত কয়েক সপ্তাহ থেকে হু হু করে বাড়ছে সংক্রমণ, সেই সাথে বাড়ছে মৃতের সংখ্যাও। সংক্রমণের শুরুর ৫০তম দিনে যেখানে করোনা আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৫,৪১৬ জন, সেখানে শেষ ৫০ দিনে সংক্রমণ ছাড়িয়েছে ৮৫,০০০। করোনা সংক্রমণের ৯৮ দিনেই চীনকে ছাড়িয়েছে বাংলাদেশ। দেশে করোনা সংক্রমণ শুরুর পর প্রতিদিনই বড় হচ্ছে মৃত্যুর তালিকায়। এরই মধ্যে ১১০০ ছাড়িয়েছে প্রাণহানি। মৃত্যু তালিকায় আছেন বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিক, আছেন শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনৈতিক, চিকিৎসক, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী। তাদের বেশিরভাগই ৬০ ঊর্ধ্ব। দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় ৮ মার্চ, আর করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু ১৮ মার্চ। এরপর থেকে বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মঈনুদ্দিন মারা যান ১৫ই এপ্রিল। তিনি প্রথম চিকিৎসক যিনি করোনার চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হয়ে মারা যান। এরপর ২৮ এপ্রিল মারা যান সাংবাদিক হুমায়ুন কবির খোকন। দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ছাড়াও ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি ছিলেন তিনি। মাস না ঘুরতেই ৩ মে মারা যান হেমাটোলজিস্ট অধ্যাপক মনিরুজ্জামান। তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিফ হেমাটোলজিস্ট ছিলেন। ৭ মে মারা যান ফার ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর নাজমুল করিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক এই অধ্যাপক কাজ করেছেন ইসলামী উন্নয়ন ব্যাংকেও। ১০ মে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ার কবিরও মারা যান করোনা আক্রান্ত হয়ে। বিএনপির সাবেক এ নেতা, জামালপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য। ১৪ মে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। স্বাধীনতা ও ২১শে পদক পাওয়া এই শিক্ষাবিদ মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন বাংলা একাডেমির সভাপতি। ১৫ মে মারা যান নৃত্যশিল্পী হাসান ইমাম। টেলিভিশন নৃত্যশিল্পী সংস্থার সাবেক এ সভাপতি, নৃত্য পরিচালনাও করতেন। মে মাসের ২২ তারিখ মারা যান দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের পরিচালক মোর্শেদুল আলম। গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ভাই তিনি। এছাড়াও এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক ছিলেন তিনি। একই দিন মৃত্যু হয় জাতীয় তথ্য কমিশনের সচিব তৌফিকুল আলমের। বিসিএস ৮ম ব্যাচের এই কর্মকর্তা এ বছরের ফেব্রুয়ারি মাস থেকে পিআরএল-এ ছিলেন। মে মাসের ২৪ তারিখ মারা যান রাজনীতিবিদ মকবুল হোসেন, যিনি হাজী মকবুল নামেই পরিচিত। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য এই রাজনীতিক, ঢাকা ৯ আসনের সাবেক সংসদ সদস্য। ২৬ মে মারা যান এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি হুমায়ুন কবির জুয়েল। মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য ছিলেন তিনি। ৩১ মে করোনা কেড়ে নেয় রাজুকের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব বজলুল করিম চৌধুরীর প্রাণ। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষিণ ঢাকার ২৮, উত্তরের ১৭ ও চট্টগ্রাম সিটির ১১ এলাকাকে রেড জোন চিহ্নিত করেছে করোনা মোকাবেলায় গঠিত সেন্ট্রাল টেকনিক্যাল গ্রুপ। এছাড়া গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদীর কয়েকটি উপজেলাও আসছে রেড জোনের আওতায়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের সই করা কার্যবিবরণী থেকে জানা গেছে এই তথ্য। তবে রেড জোনে কবে থেকে লকডাউন সে সিদ্ধান্ত হয়নি এখনো। করোনা ঠেকাতে ৬৬ দিনের সাধারণ ছুটির পরও সংক্রমণের মাত্রা ঊর্ধ্বমুখী। সংক্রমণ এড়াতে তাই এবার রেড, ইয়েলো, গ্রিন জোনে ভাগ করে এলাকাভিত্তিক লকডাউনের দিকে যাচ্ছে সরকার। এরই মধ্যে উত্তর ঢাকার ১৭, দক্ষিণের ২৮ এবং চট্টগ্রাম সিটির ১১টি এলাকাকে রেড জোন চিহ্নিত করেছে করোনা মোকাবেলায় গঠিত টেকনিক্যাল গ্রুপ। এছাড়া নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বেশ কিছু উপজেলাও রেড জোনের আওতায়। এখন লকডাউন করার বিষয়ে চলছে আলাপ আলোচনা। ব্যাপারটা হলে তারপরে কিছুটা সময় দেওয়া হবে, যে একদিন সময় দেওয়া হবে, মানে
মানুষের সুবিধার্থে। প্রজ্ঞাপন যদি আজকে রাতে না হয়, যদি কালকে হয়, তাহলে হয়তো দেখতে সময় পাবে। ভিতরে কেউ ঢুকতে বা কেউ বেরোতে পারবে না, এই আসলেই ব্যবস্থাপনা রাখা হবে। এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, লকডাউনের পর সেসব এলাকায় খাবার ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করবে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন। আর অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনাও আগেই দেওয়া হবে। একটি কমিটি তৈরি হবে, সেই কমিটি অবশ্যই বেশ কিছু সেখানে অ্যারেঞ্জমেন্ট করে রাখবেন, বিশেষ করে যাতে করে 24 আওয়ার্স সেখানে আমাদের জরুরি সেবাগুলো চালু থাকে। এর জন্য যে সমস্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে সাধারণ ছুটির আওতায় থাকবেন, এরকম একটি প্রজ্ঞাপন আমরা খুব শীঘ্রই কিন্তু আমরা দিয়ে দেব। ঢাকার 2 সিটি ও চট্টগ্রামের যেসব এলাকায় প্রতি 1 লাখ জনসংখ্যায় 14 দিনে 60 জন আক্রান্ত হয়েছে, সেসব এলাকাকেই রেড জোন চিহ্নিত করা হয়েছে। তবে ঢাকার বাইরে এই অনুপাত লাখে 10 জন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে আরো জানাতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই উত্তর ঢাকার মিরপুর এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, রেড জোন ঘোষণার পর মিরপুর এলাকার যে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটি জানাবেন। এর আগে আপনি মোহাম্মদপুর এলাকার খবর জানাচ্ছিলেন, এই মুহূর্তে মিরপুরের কি অবস্থা? প্রশাসনের কোনো তৎপরতা কিন্তু আসলে লকডাউনকে কেন্দ্র করে তৎপরতা একেবারেই নেই। তার কারণটি হচ্ছে গতকালকে লকডাউন বা রেড জোন চিহ্নিত করা হলো ঢাকা উত্তরের 17টি এলাকাকে। ঠিক সুনির্দিষ্ট করে কবে থেকে সেই রেড জোন এলাকায় লকডাউন কার্যকর হবে সে বিষয়ে কিন্তু এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই। এখানকার চিত্র যদি দেখেন, এখানে কিন্তু মোটামুটি স্বাভাবিক সবকিছুই বিরাজ করছে, যেমনটি লকডাউন খুলে নেওয়ার পর যেমনটি বিরাজ করছিল। মোটামুটি অফিসগামী মানুষ যারা, তারা সকাল থেকে বের হয়েছেন অফিসে যাওয়ার উদ্দেশ্যে। ছোট ছোট দোকানগুলো খুলেছে, শপিং মলগুলো খোলার প্রস্তুতি চলছে। তো বিষয়টি হচ্ছে যে যেই 17টি এলাকাকে ইতিমধ্যে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেই 17টি এলাকা বড় আকারে কিন্তু লকডাউন করা হবে না, এমনটি সরকারের পক্ষ থেকে, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের পক্ষ থেকে কিন্তু নিশ্চিত করা হয়েছে। আমি ঢাকা উত্তরে যিনি মেয়র রয়েছেন তিনিও কিন্তু স্পষ্ট করে জানিয়েছেন যে তিনি আসলে একটা ম্যাপ চেয়েছেন, যে ধরেন মিরপুর এলাকায় যেই এলাকাটিকে লকডাউন করা হচ্ছে, মিরপুর এলাকাটিকে রেড জোন চিহ্নিত করা হলেও এর ঠিক সুনির্দিষ্ট কোন জায়গাটি লকডাউন থাকবে সেটির ম্যাপ তিনি চেয়েছেন। এবং 17টি এলাকারই কিন্তু আসলে একটি ম্যাপ চাওয়া হয়েছে। যেমনটি আমরা রাজাবাজারের ক্ষেত্রে দেখেছিলাম যে রাজাবাজারের প্রথমে লকডাউন করার কথা থাকলে পরে কিন্তু শুধুমাত্র পূর্ব বাজার লকডাউন করা হয়েছিল, পশ্চিম রাজাবাজার কিন্তু করা হয়নি। তো সেই বিষয়ে কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এবং যেই এলাকাগুলোতে লকডাউন করা হবে বা যেই স্থানগুলোকে নির্দিষ্ট করে লকডাউন করা হবে, সেই এলাকা বা স্থানগুলোতে যারা থাকবেন তারা যে সকল এলাকায় চাকরি করেন বা যে সকল জায়গায় চাকরি করেন সেগুলো সাধারণ ছুটির আওতায় থাকবে, এমন একটি প্রজ্ঞাপন আজকালের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে পারে, এমনটি কিন্তু জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এবং আরেকটি বিষয় হচ্ছে সাধারণ মানুষ যারা আছেন তাদের মধ্যে কিন্তু এখন পর্যন্ত একটি মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। যেমনটি আমরা রাজাবাজারে দেখেছিলাম যে মানুষ বলছিলেন তারা আসলে তাদের অফিসে ছুটি চেয়েছেন কিন্তু তারা ছুটি পাননি। তারা জানিয়েছেন তিনি লকডাউন এলাকার মধ্যে আছে, কিন্তু সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না থাকায় সে সকল অফিসেও তারা ছুটি দেননি। তো সব মিলিয়ে কিন্তু একটি মোটামুটিভাবে বলা যায় যে সমন্বয়হীনতা যে বিষয়টি সেটি কিন্তু আসলে আমরা তখন দেখতে পেয়েছিলাম। কিন্তু এখন যেই নতুন করে 17টি এলাকাকে উত্তর সিটিতে আসলে নির্ধারণ করা হয়েছে, সেই জায়গাগুলোতে সাধারণ মানুষের আশ্বাস যে সেই জায়গাগুলোতে তারা আশা করছেন যে এরকম সুনির্দিষ্ট আসলে নির্দেশনা দেওয়া হবে যাতে সাধারণ মানুষের ভোগান্তি কম হয়। এবং আরেকটি বিষয় হচ্ছে সাধারণ মানুষ এখনও একটি জায়গায় রয়েছেন যে কোন এলাকাটিকে আসলে লকডাউন করা হবে, পুরো মিরপুরকে রেড জোন এলাকা হিসেবে থাকবে, সেখানে কোন জায়গাটি লকডাউন করা হবে সেই বিষয়ে কিন্তু তারা আসলে একটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন। এবং তারা যেটি বলছেন যে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা পেলে সেই ক্ষেত্রে তাদের সার্বিক যে বিষয়গুলো রয়েছে সেই হিসেবে তারা আসলে কাজ করতে পারবেন, তাদের পরবর্তী যে পরিকল্পনাগুলো রয়েছে সেই অনুযায়ী তারা কাজ করতে পারবেন। খালেদ রায়হান জানাচ্ছিলেন মিরপুর থেকে। এবার আমরা চলে যাচ্ছি ঢাকায় দক্ষিণের জিগাতলায়, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, জিগাতলায় আসলে কি অবস্থা? রেড জোন হিসেবে ঘোষণা তো চিহ্নিত করা হয়েছে, আসলে লকডাউনের প্রস্তুতিকে সেখানে কি প্রশাসনের কাউকে দেখতে পাচ্ছেন কিনা?
দেখুন, জিগাতলার অবস্থা যদি আমি আপনাকে বলতে চাই, অন্যান্য দিনের মতো স্বাভাবিক একটি অবস্থা বিরাজ করছে। এখানে যে দোকানগুলো রয়েছে সেগুলো খুলেছে, মার্কেট খোলার একটা প্রস্তুতি চলছে, পাশাপাশি সাধারণ মানুষ কর্মস্থলে যাওয়ার জন্য যে ব্যস্ততাটা, সেই ব্যস্ততাটাও কিন্তু আমরা দেখতে পেরেছি। তবে আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে আসলে লকডাউন করার প্রস্তুতিটা কি, আমরা যদি বলি যে লকডাউন করার কোনো ধরনের প্রস্তুতি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। গতকালকে আমরা দেখেছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় 28টি এলাকাকে লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই 28টি এলাকার মধ্যে পুরো এলাকাটি কি লকডাউন হবে নাকি এলাকার কিছু কিছু জায়গা লকডাউন হবে বা কোনো নির্দিষ্ট রোড লকডাউন হবে, সে ব্যাপারে কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি, যার ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও বলছে যে এ ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত না পাওয়ার আগ পর্যন্ত লকডাউন করার সম্ভাবনা নেই। আপনি জানেন যে যেহেতু এখনো প্রজ্ঞাপন জারি হয়নি, প্রজ্ঞাপন জারি হলে হয়তো তার সাথে যে এক্সট্রা নির্দেশনাগুলো, সেই নির্দেশনাগুলো দেওয়া হবে এবং সেই নির্দেশনার প্রেক্ষিতেই লকডাউনের যে প্রক্রিয়া সেটা শুরু হবে। আপনি নিশ্চয়ই মনে আছে যে রাজাবাজার যখন লকডাউন করা হয় তখন আমরা শুনেছিলাম যে ওয়ারিও লকডাউন করা হবে, কিন্তু ওয়ারি কিন্তু লকডাউন করা হয়নি। এর পিছনে অন্যতম একটি কারণ ছিল আসলে ওয়ারির কতটুকু জায়গা বা কোন জায়গা লকডাউন করা হবে সেটার যে নির্ণয় করার প্রক্রিয়াটা, সেই নির্ণয় প্রক্রিয়াটি সম্পন্ন হয়নি। এমন একটি অবস্থায় আমরা এখন যতদূর জানতে পারছিলাম, আমার সহকর্মী খালেদ রায়হানও যেমন জানাচ্ছিলেন যে আসলে ম্যাপিংয়ের যে ব্যাপারটি, ম্যাপ যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত লকডাউনে যাওয়াটা সম্ভব হচ্ছে না বলেই কিন্তু আমাদেরকে দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন। আমরা এমনটি জানতে পেরেছি। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারাও আমাদেরকে জানিয়েছে যে এ ধরনের আসলে কোনো সুনির্দিষ্ট কোন এলাকায় লকডাউন করতে হবে এরকম কোনো নির্দেশনা এখনো তাদের কাছে পৌঁছায়নি। সেই নির্দেশনাগুলো পৌঁছালে তারপর তারা সিদ্ধান্ত নেবে যে লকডাউন করার প্রক্রিয়াটা কি হবে, কতটুকু জায়গা লকডাউন করা হবে এবং সাধারণ মানুষের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে কতটুকু জায়গা লকডাউন করা হচ্ছে, তারা সেই অবস্থায় সেখান থেকে অফিসে চাকরি করতে পারবেন কিনা। যদিও সরকার বলছে যে সাধারণ ছুটি ঘোষণা করা হবে ওই এলাকায়, কিন্তু বেশিরভাগ বেসরকারি অফিসগুলোতে আসলে সেই ছুটির যে সমন্বয়ের ব্যাপারটি সেটা কেমন হবে সে বিষয় নিয়ে সাধারণ মানুষ খুবই দ্বিধাদ্বন্দ্বে আছে। বনি ইবনে কামাল জানাচ্ছিলেন জিগাতলা থেকে। দেশে করোনা সংক্রমণের 99তম দিনে মারা গেলেন আরও 32 জন। এই নিয়ে দেশে মোট প্রাণহানি হলো 1171 জনের, আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে 3141 জনের শরীরে। এ নিয়ে সারা দেশে মোট করোনা আক্রান্ত হলেন 87,520 জন। রোববার দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন যুক্ত হওয়া একটি সহ সারা দেশে মোট 60টি ল্যাবে 14,690 নমুনা পরীক্ষায় শনাক্ত 3,141 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 21.67%। রোববার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় মৃত 32 জনের 27 জন পুরুষ, 5 জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যু 1.01%। বয়স বিভাজনে 21 থেকে 30 বছর একজন, 31 থেকে 40 বছর একজন, 41 থেকে 50 বছর 6 জন, 51 থেকে 60 বছর 10 জন, 61 থেকে 70 9 জন, 71 থেকে 80 বছর 2 জন এবং 81 থেকে 90 বছরের 3 জন। করোনা সংক্রমণ রুখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী সকলকে মাস্ক ব্যবহার করার তাগিদ দেওয়া হয় ব্রিফিংয়ে। এ সময় দেশে শতভাগ মাস্ক নিশ্চিত করার পরামর্শ দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। সকল স্বেচ্ছাসেবী সংগঠন, উন্নয়ন সহযোগী, জনপ্রতিনিধি, বিত্তশালী সকলের প্রতি অনুরোধ করব, দেশের সকল মানুষের কাছে কমপক্ষে 2টি পুনঃব্যবহারযোগ্য মাস্ক পৌঁছে দিন। এদিকে গত 24 ঘন্টায় আরও 903 জন সুস্থ হওয়ায় দেশে মোট সুস্থ হলেন 18,703 করোনা রোগী। সচেতনতা ও যার যার অবস্থানে সুরক্ষিত থাকলে কোভিড মোকাবেলায় সফল হওয়া সম্ভব বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশাল বিভাগে করোনা আক্রান্তদের মধ্যে 81% রোগী হাসপাতালে যাননি, আর পর্যাপ্ত জনবল না থাকায় বাসায় এদের কঠোর অবস্থা নিশ্চিত করা যাচ্ছে না। ফলে মহানগরী সহ বরিশাল বিভাগের প্রায় সব স্থানে বেড়ে চলেছে করোনার প্রকোপ, বাড়ছে আক্রান্ত মৃত্যু হারও। বরিশালে প্রথম করোনা রোগী শনাক্ত হয় 12 এপ্রিল। এরপর 12 মে পর্যন্ত এক মাসে নগরীর 17 জন সহ জেলায় আক্রান্ত ছিল 50 জন। পরের এক মাসে বরিশাল মহানগরীতেই 698 জন আর পুরো জেলায় মোট আক্রান্ত 872 জন। এর মধ্যে করোনায় মারা গেছে 12 জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 54 জনের। আক্রান্তদের অনেকেই স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে বলে মত অনেকের। স্বাস্থ্য বিভাগ বলছে করোনা রোগীদের বাসায় থাকা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। আর স্থানীয় সরকার বিভাগের দাবি, স্বাস্থ্য বিভাগ থেকে পর্যাপ্ত জনবল না দেওয়ায় নিয়ন্ত্রণ ব্যাহত হচ্ছে।
আমরা প্রতিটা রোগীকে কন্ট্যাক্ট আছে এবং আমাদের একজন চিকিৎসক সার্বক্ষণিক তার সাথে যোগাযোগ রাখছে, উভয় বাইলেটারি, রোগী তার সাথে কথা বলবে অথবা ডাক্তার রোগীর সাথে কথা বলবে। জনবল যদি স্বাস্থ্য অধিদপ্তর না দেয়, আমাদের এই সিটি কর্পোরেশনের বিপুল জনগোষ্ঠীকে কোনোভাবেই এই ট্রিটমেন্টের আওতায়, কোয়ারেন্টাইনের আওতায় কিংবা প্রপার ম্যানেজমেন্টের আওতায় কোনোভাবেই আনা সম্ভব না। স্বাস্থ্য পরিচালকের দপ্তরের হিসাবে ১৩ জুন পর্যন্ত বরিশাল বিভাগের ১৩,০০০ নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১,৪৫২ জন করোনা রোগী। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৭৬ জন। এই হার মাত্র ১৯%। বাকি ৮১ ভাগ রোগী হাসপাতালে যাননি। সিভিল সার্জনকে আমাদের মহাপরিচালক মহোদয় তাদেরকে এই ক্ষমতাটাই অর্পণ করেছেন এই জোন ভাগ করে তা ইমপ্লিমেন্ট করার জন্য। সেই হিসাবে বরিশাল বিভাগেও এই যে জোন ভাগ করার কাজটি চলমান আছে। তবে মাঠ পর্যায়ে করোনা নিয়ন্ত্রণে কঠোরভাবে দায়িত্ব পালনের কথা জানিয়েছে জেলা প্রশাসন। যে সকল এলাকাতে রোগীর ডেন্সিটিটা বেশি সেখানে আসলে লকডাউন করা হচ্ছে। আমরাও এটিকে স্টাডি করছি, যখন প্রয়োজন বোধ করব যে আমাদের সিঙ্গেল কোনো এলাকাকে লকডাউন করা প্রয়োজন আমরা সেটি করব। করোনা চিকিৎসায় বিভাগের ১০০ কোটি মানুষের জন্য মাত্র ১৮টি আইসিইউ বেড রয়েছে বরিশাল মেডিকেলে। এছাড়া ৬ জেলায় ৪৩ উপজেলা মিলিয়ে আইসোলেশন বেড ৬০১টি, আর অক্সিজেন সিলিন্ডার মজুদ রয়েছে মাত্র ১,১১৫টি। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রাম সিটির ১১ এলাকাকে রেড জোন চিহ্নিত করেছে করোনা মোকাবেলা গঠিত সেন্ট্রাল টেকনিক্যাল গ্রুপ। এছাড়া গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীর কয়েকটি উপজেলাও আসছে রেড জোনের আওতায়। এ বিষয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি নারায়ণগঞ্জে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, নারায়ণগঞ্জে আসলে কোন কোন এলাকাগুলোকে রেড জোন চিহ্নিত করা হচ্ছে সেটি জানাবেন, আর লকডাউনের প্রস্তুতি নিয়ে প্রশাসনের সাথে কোনো কথা হচ্ছে কিনা, তারা কি বলছে? আসলে প্রশাসনের সাথে আমি জেলা প্রশাসক এবং সিভিল সার্জনের সাথে এই রেড জোন এলাকা বিষয়টি নিয়ে কিছুক্ষণ আগেও কথা বলেছি। আসলে মন্ত্রণালয় থেকে তাদের কাছে যে নির্দেশনা এসেছে, তারা আসলে সিভিল সার্জন, পুলিশ সুপার এবং জেলা প্রশাসন তারা সমন্বয় করে কিন্তু তারা গত রাতেও মিটিং করেছেন এবং এখনো কিন্তু তারা মিটিং করছেন যে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন এলাকায় কোন এলাকাগুলি সংক্রমিত বেশি, এবং যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানের দিক দিয়ে নারায়ণগঞ্জের এই বাণিজ্যিক নগরী, এখান থেকে বাংলাদেশের ৬৪ ডিস্ট্রিক্টেই কিন্তু বিভিন্ন মালামাল সরবরাহ করতে হয় প্রতিদিন। তো এই ক্ষেত্রে আসলে তারা যেটা জানিয়েছে যে পুরো সিটি কর্পোরেশন এখনই তারা লকডাউন করছেন না, তবে আক্রান্তের সংখ্যা যে এলাকায় হারে বেশি ঠিক সেই এলাকাগুলি তারা চিহ্নিত করছেন এবং সেখানে তারা রেড জোন হিসাবে তারা ঘোষণা করবে। তো আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখতে চাই যে গত ২৪ ঘন্টায় সিভিল সার্জন অফিস সূত্র যেটা জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় কিন্তু আরো ৫৩ জন আক্রান্ত হয়েছেন। তো এই নিয়ে কিন্তু নারায়ণগঞ্জে ৪,১২৭ জন আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এবং প্রায় ৯৬ জন কিন্তু এ পর্যন্ত আমাদের নারায়ণগঞ্জে মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। তো নারায়ণগঞ্জে কিন্তু করোনা সংক্রমণের ঝুঁকি কিন্তু কোনোভাবেই কমছে না। এই ক্লাস্টার জোন হিসেবে চিহ্নিত এই এলাকায় কিন্তু প্রতিদিনই যেমন আক্রান্ত হচ্ছে তেমনি কিন্তু মৃতের সংখ্যা বাড়ছে। তো পাশাপাশি এই রেড জোন চিহ্নিত করে যে বিষয়গুলি সিভিল সার্জন এবং জেলা প্রশাসন জানিয়েছে যে আসলে লকডাউন করা যে এলাকা রেড জোন করা হবে সেখানে স্বাস্থ্য সেবা এবং সামাজিক দূরত্ব এবং যেসব আটকে পড়া মানুষের তাদেরকে খাদ্য সহায়তা সহ চিকিৎসা সেবা এসব শতভাগ নিশ্চিত করার জন্য এসব বিষয়ে কিন্তু তারা কাজ করছেন এবং এখন পর্যন্ত কিন্তু তারা আমাকে জানাননি যে আসলে তারা ঘোষণা দেননি যে কোন কোন এলাকায় রেড জোন। তো এই নিয়ে তারা আলোচনা করছেন। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের সর্বশেষ তথ্য। রাকিবুল হাসান জানাচ্ছিলেন নারায়ণগঞ্জ থেকে। এবার আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, লকডাউনের কার্যকরের কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, প্রশাসন কি বলছে? কারণ চট্টগ্রামে সংক্রমণের হার ক্রমশই বাড়ছে, এই বিষয়ে তাদের মতামত কি? লকডাউন কার্যকরের ব্যাপারে গতকাল একটি বৈঠক হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চট্টগ্রামকে যেহেতু যেই টেকনিক্যাল কমিটি 11টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে, যার মধ্যে চট্টগ্রামে যে সেই বৈঠকে একটি এলাকাকে প্রাথমিকভাবে লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই এলাকাতেই আমি আছি। এটি হচ্ছে চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকা। এই এলাকাটি মূলত আগামীকাল মধ্যরাত থেকে এটিতে লকডাউন করা হবে। তবে এখনো পর্যন্ত লকডাউন কার্যকর করার জন্য যে প্রস্তুতি, সেই ধরনের কোনো প্রস্তুতি আমরা এখানে আমাদের চোখে পড়েনি। সেটি নিয়ে আমরা কথা বলেছিলাম এখানে প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন, তারা বলেছেন মূলত আজকে দুপুর 12টার দিক থেকে এখানে যে লকডাউন কার্যকর করার জন্য যেসব
যে অবকাঠামো নির্মাণ করা দরকার কিংবা যে ধরনের প্রস্তুতিগুলো নেওয়া দরকার সেই বিষয়গুলো নিয়ে তারা আজকে বেলা 12টা থেকে তারা কাজ করবেন এমনটি তারা জানিয়েছেন। আর লকডাউনের বিষয় নিয়ে তারা যেটি বলছেন সেটি হচ্ছে আগে দেখা গেছে যে যেভাবে মানুষের মধ্যে লকডাউনগুলো কার্যকর হয়েছিল এবার কিন্তু কঠোরভাবে হবে এবং বলা হচ্ছে যে এলাকায় একেবারে কোনো প্রকার যে জরুরি পণ্য সরবরাহকারী কোনো যে দোকানও খোলা থাকবে না এমনটি তারা বলেছেন এবং বলেছেন যদি কারো কিছু কোনো জরুরি সেবা প্রয়োজন হয় জরুরি পণ্যের প্রয়োজন হয় সেক্ষেত্রে একটি বিশেষ স্বেচ্ছাসেবী টিম থাকবে এবং একটি কন্ট্রোল রুম খোলা হবে সেখান থেকে মূলত তাদের কাছে পাঠানো হবে। সেক্ষেত্রে যাদের সেই সামর্থ্য আছে আর্থিক সামর্থ্য তারা সেই মূল্য পরিশোধ করবেন, যদি কারো সামর্থ্য না থাকে সেক্ষেত্রেও বিভিন্ন বিত্তবানদের সহায়তায় সেগুলো সরবরাহ করা হবে এমনটা আমাদেরকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র জানিয়েছেন এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে পর্যায়ক্রমে বাকি যে 11টি এলাকা রয়েছে সেগুলোতেও কিন্তু তারা লকডাউনের আওতায় নিয়ে আসবে। আর চট্টগ্রামের সংক্রমণের কথা যদি বলি সেক্ষেত্রে বলা যায় চট্টগ্রামে এরই মধ্যে কিন্তু 5,000-এরও বেশি করোনা শনাক্ত হয়েছে। প্রতিদিনই অন্তত প্রায় 200 থেকে 250 যে করোনা সংক্রমিত রোগী ধরা পড়ছে। তো এই বিষয়গুলো নিয়ে মূলত তারা বলছেন যদি লকডাউন কার্যকর করা যায় সেক্ষেত্রে হয়তো এই সংক্রমণের হার কিছুটা কমিয়ে নিয়ে আসা যাবে। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর। ইফতেখার ফয়সাল জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আরো যা থাকছে। বাজেটের 7 মেগা প্রকল্পে 34,000 কোটি টাকা বরাদ্দ, অর্থ ব্যয় নিয়ে সংশয়ে বিশ্লেষকরা। ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্ত এলাকায় শুরু হয়নি পুনর্বাসন, গৃহহীন অনেকে এখনো আশ্রয় কেন্দ্রে। নিয়মিত শারীরিক ব্যায়াম কমাতে পারে করোনা সংক্রমণের ঝুঁকি। আক্রান্ত হলেও নিয়ম মেনে শারীরিক পরিশ্রম করতে পারলে মানুষের দেহে দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বলে মত বিশেষজ্ঞদের। এদিকে দীর্ঘদিন বাসায় অবস্থানের ফলে শারীরিক জটিলতা এড়াতে ব্যায়ামের বিকল্প নেই বলছেন ফিজিশিয়ানরা। বিশ্বে এখন পর্যন্ত করোনা প্রতিরোধে কোনো কার্যকর ভ্যাকসিন আবিষ্কার হয়নি, তাই ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে বাড়াতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা, এমন পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। করোনাকালে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে করোনায় আক্রান্তের পর জটিলতা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলছেন বিশেষজ্ঞরা। তাই হেলদি ডায়েটিং এবং নিয়মিত শরীর চর্চার পরামর্শ তাদের। বাসায় বসেই নিয়ম করে সহজ কিছু ব্যায়ামের পরামর্শও দিচ্ছেন তারা। যারা নিয়মিত ব্যায়াম করেন তাদেরকেও করোনা আক্রান্ত হলেও দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে মনে করেন এই ফিটনেস ট্রেনার। আমাদেরকে রেগুলার ওয়ার্কআউট এক্সারসাইজ করতে হবে আমাদের বডির ইমিউনিটি সিস্টেমকে বাড়ানোর জন্য। ফ্রি হ্যান্ড এক্সারসাইজের ভিতরে আমরা পুশ আপ, চেইন আপ, তারপরে স্কোয়াট, ওয়াকিং লাঞ্জেস এগুলা করতে পারি। আমাদের শরীরে যে অতিরিক্ত মেদের জন্য আমরা সকালে চাইলে যদি সেফলি কোনো প্লেস পাই বাইরে কার্ডিও করতে পারি মর্নিংয়ে, অথবা বাসার ভিতরে আমরা সাইকেল অথবা ট্রেডমিল করতে পারি। অনেকে আবার টানা বাসায় অবস্থানের ফলে দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতায় ভুগতে শুরু করেছেন। এজন্য তাদের অনেকেই প্রতিনিয়ত ভিড় করছেন ফিজিশিয়ানদের চেম্বারে। আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও রোগীর শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের ব্যায়াম থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখার দিক নির্দেশনা মানার পরামর্শ বিশেষজ্ঞের। যদি আপনারা আজকে ঘরে বসে ফিটনেস হারিয়ে ফেলছেন আপনি, তাহলে যখনই আপনার কোভিড পজিটিভ হবে বা এফেক্ট হবেন তখন কিন্তু আপনি এটাকে মুখোমুখি করা বা সামনাসামনি করা খুব টাফ হয়ে যাবে, কারণ আপনার ডিফেন্সিভ মেকানিজম আপনি ঘরে বসে বসে হারিয়ে ফেলছেন। তাহলে তারা কি করবে? তারা ঘরে বসে অবশ্যই কার্ডিও রেসপিরেটরি যে এক্সারসাইজিংগুলো সেটা করবে। যদি সে ফিট থাকে হার্ট এবং লাং নিয়ে কার্ডিওভাস্কুলার সিস্টেমগুলো ফ্লেক্সিবিলিটিগুলো, তাহলে কিন্তু কোভিড হলেও কিন্তু সে খুব তাড়াতাড়ি সার্ভাইভ করার সম্ভাবনা আছে। করোনা ভাইরাসে আক্রান্তদের নিয়মিত ফুসফুসের ব্যায়াম করার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরও। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 7 মেগা প্রকল্প এগিয়ে নিতে 2020-21 অর্থ বছরের বাজেটে 34,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। তবে করোনা পরিস্থিতির কারণে বেশিরভাগ প্রকল্প বাস্তবায়নে দেখা দিয়েছে ধীর গতি। তাই বরাদ্দ অর্থ ব্যয় নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সরকারের উন্নয়ন পরিকল্পনায় কয়েক বছর ধরেই গুরুত্ব পেয়ে আসছে 7টি মেগা প্রকল্প। 2020-21 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটেও রয়েছে এর প্রতিফলন। সংকটকালেও 7টি মেগা প্রকল্পে বরাদ্দ হয়েছে 34,000 কোটি টাকা। এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য 15,691 কোটি টাকা,
পদ্মা সেতুর জন্য ৫,০০০ কোটি, মেট্রো রেল প্রকল্পের জন্য ৪,৩৭০ কোটি ও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য ৩,৬৮৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের জন্য ৩,৬৭০ কোটি টাকা, দুহাজারী ডুয়েল গেজ প্রকল্পের জন্য ১,৫০০ কোটি টাকা ও পায়রা গভীর সমুদ্র বন্দর পাচ্ছে ৩৫০ কোটি টাকা। তবে অর্থনীতিবিদরা বলছেন, করোনা পরিস্থিতির কারণে বেশ কিছু প্রকল্পের কাজের গতি কমে গেছে। তাই বরাদ্দ বাড়ানো হলেও কতটা কাজে লাগানো যাবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা। সার্বিকভাবে যদি বলতে হয় তাহলে নিঃসন্দেহে আমাদের এটা চিন্তা করতে হবে যে মেগা প্রকল্পের বাস্তবায়ন কতখানি হবে। এটা সম্পূর্ণভাবেই নির্ভর করছে হলো যে আমরা করোনা পরিস্থিতি থেকে কত তাড়াতাড়ি বের হতে পারবো। যদি আমরা খুব দ্রুত এটা থেকে বের হয়ে আসতে পারি তাহলে হয়তো এই বরাদ্দ কাজে লাগবে, না হলে হয়তো এই বরাদ্দ খরচ হবে না। বার্ষিক উন্নয়ন প্রকল্প অনেকাংশেই বাস্তবায়িত হয় না এবং সাধারণত দেখা যায় যে প্রথম ৮ মাস ৯ মাসে হয়তো ৪০% মতো বাস্তবায়ন হয়, আর শেষের ৩-৪ মাসে গিয়ে ওই তড়িঘড়ি করে আর বাকি হয়তো ৪০-৫০% ব্যয় করা হয়। এবারে তো সেই পরিস্থিতিটা আরো বেশি হবে। পরিকল্পনা মন্ত্রী বলছেন, দেশের অর্থনীতিতে গতি বাড়াতে অগ্রাধিকার ভিত্তিতে মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের চেষ্টা চলছে। এজন্য আগামী অর্থ বছরেও বরাদ্দ বাড়ানো হয়েছে। নানা কারণে বিদেশি কিছু এক্সপার্ট ছিল, তারা কোভিড রিজন চলে গেছে, আমরা আটকাতে পারিনি, এই জন্য কাজটা নির্মাণটা স্থবির। এগুলোকে যে কোনোভাবে হোক উঠাতে হবে। শুধু একটাই দুর্বল পয়েন্ট, যারা বিদেশি পরামর্শক বা বিদেশি ইঞ্জিনিয়ার্স বা অন্য যারা ছিলেন তারা তো তাদের ইচ্ছা মতো আসবেন, তাদেরও নিজস্ব দেশের নিয়ম কানুন আত্মীয় স্বজনের ব্যাপারটা ভালো আছে। প্রস্তাবিত বাজেটে ৭টি উন্নয়ন প্রকল্পে বরাদ্দ বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির ১৬.৭০%। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত খুলনা বিভাগের অনেক এলাকায় এখনও শুরু হয়নি পুনর্বাসন কাজ। গৃহহীনদের অনেকে আছেন ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে, এমনকি খোলা আকাশের নিচেও। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে পুনর্বাসন করা হচ্ছে। গত ২০ মে ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডব আর বাঁধভাঙা জোয়ারের পানিতে খুলনা বিভাগের ১০ জেলায় ৬২৯টি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত হয় ৩,৭২,০০০-এরও বেশি ঘরবাড়ি। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ৮৫,০০০-এরও বেশি বাড়িঘরের অন্তত ২ লাখ মানুষ এখনো আছেন ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র অথবা খোলা আকাশের নিচে। আমাদের ঘরবাড়ি কোনো কিছু নাই, একবারে আমরা কোনো রকম পলিথিন টানাই সেইভাবে বসবাস করতেছি। তারপরে আবার মনে করেন খাওয়া দাওয়া আমাদের খুবই কষ্ট। আমরা টঙ্কুরি সে টঙের মধ্যে থাকি। ঘূর্ণিঝড়ের সময় খুলনার কয়রা, পাইকগাছা ও দাকব, বাগেরহাটের শরণখোলা, রামপাল ও মঙ্গলা, সাতক্ষীরার শ্যামনগর, কালীগঞ্জ ও আশাশুনি উপজেলায় যারা আশ্রয় কেন্দ্রে আসেন তাদের অনেকেরই ঘরবাড়ি ভেঙে যাওয়ায় এখনও আশ্রয় কেন্দ্রেই আছেন। তবে জেলা প্রশাসক জানান, দুর্গত সবার জন্য পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে পর্যায়ক্রমে চলছে পুনর্বাসন কাজ। পুনর্বাসনের যে জায়গাগুলো হয়তো কোনো কোনো জায়গায় প্রণোদনা লাগতে পারে, কোনো জায়গা আর্থিক কোনো প্যাকেজ থাকতে পারে, এগুলো সরকার এই তালিকা প্রেরণ করার পর বিভিন্ন বিভাগীয় মন্ত্রণালয় সহ তারা যে আলোচনা করে যে সকল সরকার ব্যবস্থা গ্রহণ করবে এই প্রত্যাশা আমরা করি। জলোচ্ছ্বাসে কপোতাক্ষ, খোলপেটুয়া, মালঞ্চা, ইছামতি আর কালিন্দির ১৪৭ কিলোমিটার বাঁধ ভেঙে যাওয়ায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার অনেক এলাকায় জোয়ারের পানিতে এখন দিনে 2 বার ডুবে যায় অনেক বাড়িঘর। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, আশাশুনি, সাতক্ষীরা। হাসপাতালে যন্ত্রপাতি কেনায় অনিয়মের অভিযোগে 14 ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করতে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দুর্নীতি দমন কমিশন দুদকের সুপারিশে 9 জুন এই চিঠি দেওয়া হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান। চিঠিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও মালিকদের বিরুদ্ধে দুদকে একাধিক মামলা থাকা এবং তাদের কালো তালিকা করতে দুদকের সুপারিশের কথা উল্লেখ করা হয়। দুদকের অনুসন্ধানের কথা জানিয়ে এতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট মেডিকেল কলেজ, হাসপাতাল ও প্রতিষ্ঠানের এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারীর যোগ সাজসে কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান প্রয়োজন না থাকলেও বাজার মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দামে MSR ভারী যন্ত্রপাতি কিনছে। কোনো কোনো ক্ষেত্রে পণ্য সরবরাহ না করেও বিল পরিশোধের ঘটনা ঘটেছে।
বাজেট পাশের আগে মোবাইল ফোনে কল রেট, SMS এবং ইন্টারনেট সেবায় কোনো বাড়তি শুল্ক আরোপ হয়েছে। অপারেটরদের কাছে তার কারণ জানতে চেয়েছে বিটিআরসি। 4 অপারেটরকে শনিবার চিঠি পাঠিয়েছে সংস্থাটি। চিঠিতে বলা হয়েছে, বাজেট পাশের আগে 5% সম্পূরক শুল্ক আরোপের বিষয়টি প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিটিআরসি বলছে, শুল্ক বাড়লে 1 জুলাই থেকে বাড়বে, কিন্তু তার আগেই বাড়ানোর জবাব সন্তোষজনক না হলে সব ধরনের অনাপত্তিপত্র দেয়া বন্ধের হুঁশিয়ারি দিয়েছে বিটিআরসি। পাশাপাশি সব সেবা ও শুল্ক অনুমোদন বন্ধ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। বিশ্বজুড়ে কিছুটা কমেছে করোনার মৃত্যু, সেই তুলনায় বেড়েছে সুস্থ হওয়ার সংখ্যা। গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 3000-এর বেশি, নতুন শনাক্ত হয়েছেন 1,22,000। বিশ্বে মোট প্রাণহানি 4,35,000 ছাড়িয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছে 41,03,000-এর বেশি। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে, মারা গেছে 598 জন। একদিনে দেশটিতে আক্রান্তের সংখ্যা 17,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে নতুন করে 19,830 জন নিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 21,62,000। দেশটিতে মৃতের সংখ্যা 1,17,000-এর বেশি। ক্রমেই করোনা পরিস্থিতি অবনতি হচ্ছে ভারতে। রোববার 321 জনের মৃত্যু নিয়ে প্রাণহানি ছাড়িয়েছে 9,500। একদিনে 11,000-এর বেশি মানুষের শরীরে মেরেছে করোনা ভাইরাস। এছাড়াও মেক্সিকোতে 424, চিলিতে 222, পেরুতে 190 ও রাশিয়ায় 119 জনের প্রাণ গেছে। ম্যাকশিফট অধিনায়ক হিসেবে শুরুটা ভালো হয়নি, তবে তামিম ইকবালকে নিয়ে আশা হারাচ্ছেন না রকিবুল হাসান। ব্যাটিংয়ের ধরন পাল্টে ফেলেছেন। অধিনায়কত্বের নতুন তামিমকে দেখতে চান সাবেক বাংলাদেশ অধিনায়ক। টাইগারদের শ্রীলঙ্কা সফর পিছিয়ে দেওয়ার পক্ষেও তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজে অনেকটা ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল বাংলাদেশ, কিন্তু সাকিব মাশরাফিদের অনুপস্থিতিতে দায়িত্ব নিতে পারেনি তরুণরা। পরিস্থিতির দাবি অনুযায়ী পারফরম্যান্স আসেনি দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক তামিমের কাছ থেকে। শুরুটা সহজ হয়নি টেস্ট অধিনায়ক মুমিনুল হকেরও। রূপান্তর প্রক্রিয়া শেষে শুরু যে নতুন পথ চলা, তাতে নেতৃত্ব দিতে হবে অধিনায়কদেরই, বলছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। আলাদা করে পরামর্শ থাকছে তামিম ইকবালের জন্য। তার ওই অভিজ্ঞতাটা পুরোপুরি হয় নাই। কেউ মেকশিফট, কেউ নাই, তার জায়গা সে গেছে, ইঞ্জুরি হয়ে গেছে, ক্যাপ্টেনও তাকে দায়িত্ব, ভাইস ক্যাপ্টেন হিসেবে। বাট তামিম ইজ এ চেঞ্জ পার্সন নাও। তার ক্রিকেটটা যেমন চেঞ্জ হয়েছে, তার অ্যাপ্রোচটা, সেটা ওয়ানডে হোক, সে প্রথমে স্লো স্টেডি স্টার্ট করে এবং তার ভিতরে হাঙ্গরি রান করা, সে হাঙ্গারটা পুরোপুরি ভাবে রপ্ত করেছে। উপমহাদেশের দেশগুলোর মধ্যে সবার আগে অনুশীলনে ফেরা সাহস দেখিয়েছে শ্রীলঙ্কা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে এবার আন্তর্জাতিক ক্রিকেটে চোখ দিমুথ ম্যাথিউসদের। 3 মাস লকডাউনের পর 12 দিনের আবাসিক ক্যাম্প। ওজন কমিয়ে ফিটনেস সেশন পার করে চনমনে লঙ্কানরা। স্কিলের পাঠেও তাদের তীব্র ক্ষুধা। মাঠে নামার আগ্রহটা যে তাদেরই মানায়। তুলনায় মহামারী পরিস্থিতি অনুকূলে নেই বাংলাদেশের। অনুশীলন পর্ব শুরুর সিদ্ধান্ত এখনও নিতে পারেনি বিসিবি। ব্যক্তিগত উদ্যোগে ফিটনেসের কাজ চললেও সেটা কি যথেষ্ট? নির্ধারিত সময়ে সিরিজ আয়োজন সম্ভব কিনা তা নিয়ে সংশয় আছে রকিবুল হাসানের। একা একা প্র্যাকটিস করতে হবে, টিম এত দলগতভাবে একটা জায়গায় যেতে করতে হবে। এবং এটা প্র্যাকটিস না করে যে আমরা শ্রীলঙ্কাতে গেলাম, ওখানে যাবার 14 দিন থাকতে হবে কোয়ারেন্টাইন। তার আগে না গেলাম আরো 24 দিন আগে, 10 দিনের মানে আমরা এই করলাম। আমাদের একটা হোটেল দিয়ে দিল আলাদা প্র্যাকটিস। ডু ইউ থিংক ইজ ইট ইনাফ? আমরা কি ওখানে একটা প্র্যাকটিস এক্সিবিশন টুর্নামেন্ট ম্যাচ খেলতে যাচ্ছি, নাকি আমরা কম্পিটিটিভ টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছি? ঘরের মাঠে সবসময় কঠিন প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রস্তুতির ঘাটতি নিয়ে সেখানে চ্যালেঞ্জ জেতা প্রায় অসম্ভব। টাইগারদের জন্য সতর্ক বার্তা সাবেক অধিনায়কের। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুধু ফিটনেস নয়, সময় এসেছে স্কিল নিয়ে কাজ করা, তা না হলে পিছিয়ে পড়তে হবে। ফিটনেসের সাথে সাধ্যমতো ব্যাটিং, বোলিং, ফিল্ডিং নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন সাবেক নির্বাচক ফারুক আহমেদ। এছাড়া ঘরোয়া লিগ বন্ধ থাকায় খুব বেশি সুযোগ দেখছেন না নতুনদের। প্রায় 3 মাস হয়ে গেছে, জীবনকে 4 দেয়ালে আটকে দিয়েছে করোনা। স্থবির হয়ে আছে ক্রিকেটারদের অনুশীলন মাঠের ব্যস্ততা। বিসিবি থেকে প্রতি সপ্তাহে দেয়া হচ্ছে ফিটনেসের কাজ, সেগুলো মেনে কাজ করে যাচ্ছেন টাইগাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিক মাহমুদুল্লাহ সৌম্যদের ভিডিও দেখা যাচ্ছে নিয়মিত। আর কতদিন এভাবে চলবে কেউই বলতে পারছেন না। স্কিলের দিক দিয়ে দুর্বল হয়ে পড়ছেন ক্রিকেটাররা। সাবেক প্রধান নির্বাচকের পরামর্শ, এখনই শুরু করতে হবে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এর কাজ। তারা তাদের ফিটনেসটা ঠিক রেখেছে ওই সময়টা, কেননা এই ফিটনেস করা ছাড়া তার তেমন কোনো কাজ ছিল না।
অনুশীলন যখন শুরু হবে তখন তাদের পুরোপুরি মনোযোগ দেওয়া উচিত স্কিল ট্রেনিংয়ে, যেমন বোলার যদি বোলার হয় বোলিংয়ে, ব্যাটসম্যান ব্যাটিংয়ে, ফিল্ডিংয়ে, এইসব স্পেশালাইজ কাজগুলো আমার মনে হয় তখন বেশি জোর দেওয়া প্রয়োজন। ঝুঁকি নিয়ে ক্রিকেট ফেরাচ্ছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের পর পাকিস্তানের বিপক্ষে পরপর 2 সিরিজ এখন মাঠে গড়ানোর অপেক্ষায়। তবে পাশের দেশ ভারত বাতিল করেছে সামনের 3টা সিরিজ। লঙ্কান ক্রিকেটাররা মাত্রই শেষ করেছে 12 দিনের ক্যাম্প। বাংলাদেশ শ্রীলঙ্কাতে যাবে কিনা সেই সিদ্ধান্ত নিতে পারছে না। করোনা পরবর্তী সময়ে প্রথম জাতীয় দলে খুব বেশি অদল বদলের সুযোগ দেখছেন না ফারুক আহমেদ। নির্বাচক কমিটির জন্য এইবারে দল গঠন করাটা আমার দৃষ্টিতে আমার মনে খুব সহজ হবে, কেননা এখানে খুব বেশি কিছু চিন্তা করা থাকবে না। এই মুহূর্তে তেমন কোনো টুর্নামেন্ট চলছে না। তো আমার অনেক সময় হয় কি, মনে করেন যারা রেসে মানে যারা ঢুকু পড়ছে তারা কিন্তু নির্বাচকদের একটা দিকে ঠেলে দেয় তাকে নেওয়ার জন্য, কিন্তু এখন কিন্তু তেমন কোনো খেলা চলছে না। শ্রীলঙ্কা সফরে যাওয়া হবে কিনা নিশ্চিত নয়। লঙ্কার পরিচিত কন্ডিশনে টেস্টে নামলে খুব একটা সমস্যা হবে না বাংলাদেশের, বিশ্বাস অন্যতম সফল প্রধান নির্বাচকের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্যার ডন ব্র্যাডম্যানের পর সেরা ক্রিকেটারকে সবাই সচিন টেন্ডুলকারের কথা বললেও এমসিসি প্রেসিডেন্ট কুমার সাঙ্গাকারা নিচ্ছেন বিরাট কোহলি নাম। 3টি যুক্তি দিয়ে তিনি ব্যাখ্যাও করেছেন। এদিকে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মাঠে গড়ানোর আগে ইংল্যান্ড পাকিস্তান লড়াই নিয়ে আলাপ শুরু হয়েছে। সিরিজ আগস্টে হলেও চার্টার বিমানে পাকিস্তানকে জুনের শেষেই নেওয়া হবে ইংল্যান্ডে। সর্বকালের সেরা ক্রিকেটারকে, এই প্রশ্নে সর্বাধিক ভোট স্যার ডন ব্র্যাডম্যানেরই পাওয়ার কথা। তার পরের পজিশনেও সচিন টেন্ডুলকারের নামটি উচ্চারিত হয় সবচেয়ে বেশি। কিন্তু এমসিসি প্রেসিডেন্ট ও শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা বলেছেন স্যার ডনের পর সেরা ক্রিকেটার হওয়ার সব গুণই আছে বিরাট কোহলির। 3টি যুক্তিও দিয়েছেন তিনি। প্রথম যুক্তি, বিরাটের ফিটনেস অবিশ্বাস্য। মাঠ ও মাঠের বাইরে তার কমিটমেন্ট এতটাই মজবুত যে স্যার ডনের পর সে সেরা হওয়ার যোগ্য। দ্বিতীয় যুক্তি, বিরাটের যেটা সবচেয়ে পছন্দ করি তা হলো মাঠে সে ইমোশন দেখাতে দ্বিধা করে না। অধিনায়ক হিসেবেই হোক কিংবা ক্রিকেটার, সে সবসময় ভারতকে জয়ী দেখতে চায়। তৃতীয় যুক্তি, বিরাট অনেকটা পুরনো দিনের ক্রিকেটারদের মতো। ফেন্সি শট না খেলে কার্যকর ইনিংসে মনোযোগ তার। মিনিমাম রিস্ক ম্যাক্সিমাম গেইন। ক্রিকেটের 3 ফরম্যাটেই 50-এর উপরে গড় বিরাটের। আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যা এখন 70টি। সচিনকে ছাড়িয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র, আর সেটা হলে স্যার ডন আর সচিনের মাঝে তার ঢুকে পড়াই স্বাভাবিক। করোনার মধ্যে ক্রিকেট মাঠে ফেরানোর ঝুঁকি নিয়েছে ইংল্যান্ড। সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ দল এখন সেখানে। জুলাইয়ে সেই সিরিজ শুরুর আগে ক্যারিবীয় দল এখন সেলফ আইসোলেশনে। পরপরই পাকিস্তান দলের সিরিজও নিশ্চিত। ইসিবি ওয়েস্ট ইন্ডিজের মতো পাকিস্তান দলকেও চার্টার বিমানে করে নেবে ইংল্যান্ডে। 3 টেস্ট আর 3 টি-20 সিরিজ আগস্টে হলেও জুনের শেষ ভাগেই 29 সদস্যের পাকিস্তান দলকে লাহোর থেকে লন্ডনে উড়িয়ে নেওয়া হবে। আর সব খরচ বহন করবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এদিকে বিশ্বকাপ ব্যর্থতার জেরে অধিনায়কত্ব হারান পাকিস্তানের সরফরাজ আহমেদ। ছিটকে যান দল থেকেও। তবে ইংল্যান্ড সফরের দলে ফিরে স্বস্তি এসেছে তার। নতুন করে নিজেকে প্রমাণে কথাও বলেছেন। খেলোয়াড়দের ভুল হবেই, সে কারণেই দল থেকে বাদ পড়তে হয়। অধিনায়ক হিসেবেও আমি ভুল করতে পারি, সে কারণেই হয়তো বাদ পড়েছিলাম। ফিরে এসে সেই ভুল আর করতে চাই না। ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সফল হওয়ার উপরই অবশ্য নির্ভর করছে পাকিস্তানের বিপক্ষে ইংলিশদের সিরিজ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিদ্যুৎহীন সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ সবাইকে।